নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গেলুসাক সূত্র। গেলুসাকের হিসাব মতো দুটো সূত্র হয়, ঠিক আছে। একটা হচ্ছে গেলুসাকের একদম মানে এই সূত্র যেটা বলে সরল অনুপাতে থাকে ব্লা ব্লা ব্লা, আর একটা থেকে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, যেটা ক্লাস 11-এ আছে। সরি, হ্যাঁ, একটা গ্যাস আয়তন সূত্র, আর একটা হচ্ছে যে চাপের সূত্র, চাপের সূত্রটা ক্লাস 11-এ তো আছে, ক্লাস 10-এ কিছু কিছু বইয়ে দেওয়া আছে, কিছু কিছু বইয়ে দেওয়া নেই, আমি দেখেছি। এখানে আমরা দুটোই পড়বো। তো গেলুসাকের প্রথম যে গ্যাস আয়তন সূত্রটা, সেটা ভীষণ বড় এবং বুঝতে অনেক সময় সমস্যা হয়। আর যেখানে বুঝতে সমস্যা হয় সেখানে আমি বলেছি যে কোনো সূত্র বা সংজ্ঞা বা যাই পড়বা ভেঙে ভেঙে পড়তে হবে। তো আমরা প্রথম থেকে পড়ি ভেঙে ভেঙে। বলছে একই চাপ ও উষ্ণতায়, আচ্ছা, চাপ আর উষ্ণতা সমান গ্যাসীয় বিক্রিয়ায়। বিক্রিয়া মানে কি? বিক্রিয়া মানে কিছুই না, বিক্রিয়া মানে ধরে নাও একটা রান্না হচ্ছে। হ্যাঁ, একটা রান্না হচ্ছে, কড়াইতে আলু দিলাম, তেল দিলাম, আলু দিলাম, হ্যাঁ, আলু ভাজা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। মানে প্রথমে দিলাম আলু, তার সাথে দিলাম তেল, আলু প্লাস তেল, ঠিক আছে, দিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? একটা আলু ভাজা তৈরি হচ্ছে। মানে কি, আমরা যে কোনো কিছু একটা রান্না করছি, যখন দুটো জিনিস মেশাচ্ছি, দেখা গেলো একটা শরবত তৈরি করছি। তো শরবত তৈরি করছি, জল নিলাম আর নিলাম লেবু, তাহলে লেবু আর জল যদি মিশে একটা লেবুর শরবত তৈরি হচ্ছে। ঠিক এইরকম ব্যাপারটা হচ্ছে বিক্রিয়া। মানে কি, আমরা জল আর লেবুর একটা বিক্রিয়া ঘটালাম, বিক্রিয়া করে একটা লেবুর শরবত তৈরি হলো। এবার এখানে আমাদের দুটো ওয়ার্ড সম্পর্কে পড়তে হবে। প্রথমে হচ্ছে বিক্রিয়ক, আর দ্বিতীয় হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। বিক্রিয়ক কাকে বলে? যারা বিক্রিয়া করে, অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কারা? দুজন, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে লেবু। কারণ আমরা যখন কড়াইতে কোনো রান্নার উপকরণ দিচ্ছি বা গ্লাসে ঢালছি, আমরা কি কি ঢালছি? আমরা ঢালছি জল আর লেবু। তার মানে এখানে বিক্রিয়ক কারা? জল, লেবু। আর বিক্রিয়াজাত পদার্থ মানে নাম শুনেই বোঝা যাচ্ছে বিক্রিয়ার পর আমরা যেটা পাবো। মানে তেলের ভেতর আলু ছেড়ে দিলাম, তারপর পেলাম আলু ভাজা, পেলাম কোনটা? আলু ভাজা। জলের ভেতর লেবু মিশিয়ে দিলাম, তারপর পেলাম লেবুর শরবত, পেলাম কি? লেবুর শরবত। তাহলে এই যে লেবুর শরবত, আলু ভাজা, এগুলো আমরা পাচ্ছি বিক্রিয়ার শেষে পাচ্ছি, রান্নার শেষে পাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ সম্পর্কে বোঝা হয়ে গেলে এবার পড়বো এটা আর একটা জিনিস, হ্যাঁ, সরল অনুপাত সম্পর্কে পড়তে হবে। সরল অনুপাত জিনিসটা কি? একটা সরল মানে কি? একটা সাদাসিধে ব্যাপার, একটা একটা সিম্পল ব্যাপার। তো সরল অনুপাতটাও ঠিক তাই, একটা সিম্পল একটা অনুপাত, মানে যেটা 1:2 হবে, 2:3 হবে, কি 1:5 হবে, এরকম একটা জাস্ট সরল দুটো রাশি থাকবে এবং তারা সরল অনুপাতে থাকবে। আর বাকিটা আমরা উদাহরণ দিয়ে বুঝে যাব, অসুবিধা হবে না, পড়তে থাকি। তো বলছে একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী, আচ্ছা, একটা বিক্রিয়া হচ্ছে, সেখানে অংশগ্রহণকারী বিকারক। বিকারক মানে কি বললাম? যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, মানে ওই যে জল আর লেবু। আচ্ছা, বিকারক গ্যাসগুলি, ভালো করে বলবা, বিকারক কিন্তু অন্য কিছু হলে হবে না, গ্যাস হতে হবে। বিকারক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। আচ্ছা, তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে মানে দেখা গেল যদি আমি 1 গ্লাস জল নিই, তার সাথে একটা লেবু নিলাম, 1:1 চলবে সরল অনুপাত। 1 গ্লাস জল নিলাম, দুটো লেবু নিলাম, 1:2, ঠিক আছে, সরল অনুপাত। 2 গ্লাস জল নিলাম, 3টে লেবু নিলাম, 2:3, এরকম একটা অনুপাত এইভাবে বলছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে আয়তনের অনুপাতটা কি বলছে। আচ্ছা, বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে, খেয়ালই করিনি। তো কোথায় ছিলাম? বললাম যেটা, যে উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে। আচ্ছা, উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয়, টেক দ্যাট পয়েন্ট, উৎপন্ন পদার্থকে অবশ্যই গ্যাসীয় হতে হবে। দেখা গেলো সলিড হলো, দেখা গেলো দুটো উপকরণ মিশালাম, মিশিয়ে তৈরি হলো চিনি বা আটা, এরকম একটা শক্ত কোনো জাতীয় পদার্থ হলো, বা লিকুইড কোনো কিছু হলো, দেখা গেলো জল তৈরি হয়ে গেল, পানীয় কোনো কিছু, তাহলে হবে না, সেটাকে অবশ্যই হতে হবে গ্যাসীয়। তখন ওই একই চাপ ও উষ্ণতায়, এবার বলছে ওই একই চাপ ও উষ্ণতায়, ওই মানে কোনটা? ওই বলতে যে চাপ ও উষ্ণতায় আমরা এক্সপেরিমেন্টটা শুরু করেছিলাম, অর্থাৎ ওই যে চিনি লেবু মেশালাম, জল মেশালাম, সেটা যে চাপ উষ্ণতায়, বা আলু দিলাম, তেল দিলাম, আলু ভাজলাম, সেটা যে চাপ ও উষ্ণতায় আমরা করেছিলাম,
বিক্রিয়ার শেষে রান্নার পরে অর্থাৎ শরবতটা যখন তৈরি হয়ে গেল বা আলু ভাজাটা যখন তৈরি হয়ে গেল সেই সময়ও যদি সেই একই চাপ ও উষ্ণতা থাকে তবে তবে কি হবে, তবে উৎপন্ন গ্যাসের আয়তন ও বিকারক গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকে। মানে যেটা উৎপন্ন হলো, দেখা গেল 1 গ্লাস জলে একটা লেবু দিলাম, দিয়ে তৈরি হলো 1 গ্লাস শরবত, ঠিক আছে, তাহলে ওর আয়তনটা কি, শরবতের আয়তনটা কি 1 গ্লাস, 1, বা আলু ভাজলাম যেটা হলো সেটার আয়তনটা কি, সেটার আয়তনটা যেটাই হোক না কেন সেটা বলছে বিকারক গ্যাসগুলি, অর্থাৎ যেটা দিয়ে, যে উপকরণ দিয়ে আমরা রান্নাটা করেছি তার আয়তনের সাথে সরল অনুপাতে থাকে। মানে যদি আমরা 1 গ্লাস জল নিই, সেখান থেকে যদি শরবত তৈরি হয় 1 গ্লাস, তাহলে হলো 1:1 সরল অনুপাতে আছে। দেখা গেল 1 গ্লাস জল দিয়ে আমরা শরবত তৈরি করতে গেলাম, 2 গ্লাস শরবত হয়ে গেল, হতে পারে 1:2 সেটা সরল অনুপাতে থাকে। বা 2 গ্লাস জল নিয়ে 1 গ্লাস শরবত তৈরি হলো, 2:1, এটা একটা সরল অনুপাতে আছে, এটাও হতে পারে। তো এইভাবে মানে বিকারক গ্যাস আর বিক্রিয়াজাত গ্যাস, ঠিক আছে, তাদের মধ্যে আয়তনের কি সম্পর্কটা সেটা এই গেলুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে বোঝা যায়। এটা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তো অনেক কিছু বোঝা যাচ্ছে না এই লেখাটাতে, তার জন্য আমাদের উদাহরণ দেখতে হবে। উদাহরণ কি আছে, উদাহরণ দুটো বিক্রিয়া দেওয়া আছে, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়াটা বলার আগে অনেকে জানে না যে গ্যাসের আয়তন কোনটা, মানে কিভাবে লেখা হয়। এবার গ্যাসের আয়তন মানে কি, এখানে দেখো গ্যাসগুলো লেখা আছে, এখানে 2 গুলো নিচেই হবে, হ্যাঁ, টাইপও হয়ে গেছে, মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, 2 গুলো নিচে হবে। তাহলে H2 মানে হাইড্রোজেন, O2 মানে অক্সিজেন, H2O মানে জল। এবার আয়তন মানে কোনটা, আগে যেটা লেখা থাকবে। H2 এর আগে কি লেখা আছে, কিছু লেখা নেই, কিছু লেখা নেই, মানে কি এর আয়তন কত, এর আয়তন 0, এর আয়তন 0 না, এর আয়তন 0 না, কিছু লেখা নেই মানে এর আয়তন হবে 1। কারণ আমরা যখন কোনো কিছু একের সাথে কোনো কিছু গুণ করি, দেখা গেল 5 গুণ 1 কি 10 গুণ 1, ঠিক আছে, 5 একে 5, 5 লিখে দিই, একটা লিখি না। 10 একে 10, 10 লিখে দিই, একটা লিখি না। মানে একের সাথে কোনো কিছু গুণ করলে সেটাই হয়, একটা লিখতে লাগে না। তাই একটা যেহেতু লিখতে লাগে না, হাইড্রোজেনের আগে কিন্তু একটা 1 আছে, মানে এই হাইড্রোজেনটার আয়তন হচ্ছে 1। এই অক্সিজেনটার O2 অক্সিজেন, এর আয়তন হচ্ছে 1। এখানে আছে H2O এর আয়তন হচ্ছে কত, এর আয়তন হচ্ছে 2, কারণ এর আগে 2 আছে। তো এখানে আয়তন 1, এখানে অক্সিজেনের আয়তন 1, এখানে H2O এর আয়তন হচ্ছে 2। এবার মানে কি, এবার দেখো বিকারক দুটোকে লক্ষ্য করো, এটা বাদ দাও, এটা এখন রান্নাটা তৈরি হয়নি। রান্নার উপকরণ দুটো দেখো, হাইড্রোজেন অক্সিজেন, এদের আয়তন কত, 1:1 সরল অনুপাতে আছে। আচ্ছা, এবার দেখা গেল যে এটা মিশিয়ে আমাদের তৈরি হলো, তৈরি হয়ে এর চাপ উষ্ণতা সেম আছে। তাহলে আমাদের কি বলেছে, যে বিকারক গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকে। আচ্ছা, বিকারক গ্যাস মানে হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেনের অনুপাত কত ছিল, 1। আর H2O হয়েছে উৎপন্ন, H2O এর আয়তন কত আছে, 2, তাহলে 1:2 সরল অনুপাত, হ্যাঁ সরল অনুপাত। আচ্ছা, অক্সিজেনের আয়তন কত, 1, H2O এর আয়তন কত, 2, তাহলে 1:2 মানে কত, সরল অনুপাত, হ্যাঁ সরল অনুপাত। ঠিক একইভাবে একইভাবে যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিশাই আমরা, হয় অ্যামোনিয়া, NH3 মানে অ্যামোনিয়া, এখানে 3টা নিচে আসবে, আর Nটাও বড় হাতে হবে, হ্যাঁ Nটাও কিন্তু বড় হাতে হবে, Hটাও অবশ্য বড় হাতে হবে, টাইপোটা অনেকটাই হয়েছে। তো ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়া, এখানে দেখো নাইট্রোজেন কতটা আছে, আয়তন 1, আচ্ছা অ্যামোনিয়া কতটা আছে, 2, মানে এদের যদি অনুপাত করি, এই বিকারকটা আর এই বিক্রিয়াজাত পদার্থের যদি আমরা অনুপাত করি, তাহলে কত হচ্ছে, 1:2। আচ্ছা, এবার হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন আছে 3, আর উৎপন্ন হয়েছে কত, 2, 3:2, তার মানে এরা কি সরল অনুপাতে আছে। এবার যেহেতু এরা সরল অনুপাতে আছে, এটাই বলছে গ্যাস আয়তন সূত্র, যে এরা সর্বদা সরল অনুপাতেই থাকবে। এবার এখান থেকে না কিছু প্রশ্ন আসে, মানে যেমন দেখা গেল আমাদের কাছে, আমি তোমাকে বলছি যে তোমাকে আমি 10 লিটার, ঠিক আছে, 10 লিটার হাইড্রোজেন দিলাম, এই যে 10 লিটার হাইড্রোজেন দিলাম, তুমি কতটা H2O উৎপন্ন করতে পারবা, ভাবো, যে 10 লিটার H2 দিলে, 10 লিটার হাইড্রোজেন দিলে তুমি কি পরিমাণ H2O উৎপন্ন করতে পারবা। এবার কি করে হবে, কমন ব্যাপার, ছোটবেলায় যে অঙ্ক করেছিলাম সেইভাবেই হবে। এখানে কত আছে, এখানে 1 আয়তন H2 আছে, 1 আয়তন হাইড্রোজেন থেকে জল হচ্ছে 2 আয়তন, তাহলে 1 থেকে যদি হয় 2, তাহলে এখানে দিয়েছে 10, তাহলে 10 থেকে হবে কত,
2/10 মানে 5 মানে 5। ঠিক এইভাবেই অঙ্কগুলো আসবে। এবার দেখা গেল আরেকটা রকম হয়। আরেকটা কি রকম হয়? আচ্ছা, আরেকটা দেখা গেল বললো যে তোমাকে আমি 50 ml হাইড্রোজেন দিলাম। ml একটা মিলিলিটার আয়তনেরই একক। তো তোমাকে আমি দিলাম 50 ml হাইড্রোজেন। এবার তুমি যদি জল উৎপন্ন করতে চাও তাহলে এই 50 ml হাইড্রোজেনের সাথে কত ml অক্সিজেন লাগবে? আচ্ছা, কত ml অক্সিজেন লাগবে? এখানে হাইড্রোজেন ছিল 1 লিটার, 1 আয়তন হাইড্রোজেনের সাথে 1 আয়তন অক্সিজেন লেগেছে। তাহলে এক্ষেত্রেও 50 ml হাইড্রোজেনের সাথে কিন্তু আমাদের 50 ml ই অক্সিজেন লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার যেমন এই বিক্রিয়াটা দেখো, আমাদের ধরো অ্যামোনিয়া তৈরি করতে হবে। আমি তোমাকে দিলাম 5 আয়তন অ্যামোনিয়া। ঠিক আছে, তোমাকে আমি দিলাম 5 আয়তন অ্যামোনিয়া। এবার তোমাকে আমি বললাম যে এখানে এই 5 আয়তন নাইট্রোজেন দিলাম, 5 আয়তন নাইট্রোজেন দিলাম। এবার তোমাদের তৈরি করতে হবে অ্যামোনিয়া। 5 আয়তন নাইট্রোজেন থেকে তুমি কতটা অ্যামোনিয়া তৈরি করতে পারবা? তাহলে 1 থেকে যদি হয় 2, মানে 1 আয়তন নাইট্রোজেন থেকে হয় যদি 2 আয়তন অ্যামোনিয়া, তবে 5 আয়তন নাইট্রোজেন থেকে হবে 5 গুণ 2 10 আয়তন অ্যামোনিয়া। ঠিক আছে, এইভাবে হবে। বা এবার আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে 5 দিলাম, 5 আয়তন তোমাকে আমি নাইট্রোজেন দিলাম, কিন্তু এখান থেকে যদি তুমি অ্যামোনিয়া তৈরি করো, 5 আয়তন নাইট্রোজেন থেকে যদি তুমি অ্যামোনিয়া তৈরি করতে চাও, তাহলে তোমাদের কতটা হাইড্রোজেনের প্রয়োজন হবে? তো দেখো, 1 আয়তন নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে আমাদের 3 আয়তন, দেখো যেখানে 3 লেখা আছে হাইড্রোজেন আগে, 3 আয়তন হাইড্রোজেন লাগতো। তাহলে 5 আয়তনের জন্য কত লাগবে? 5 গুণ 3, 3 5 15 লাগবে, 15 আয়তন হাইড্রোজেন লাগবে। তো এইভাবে অঙ্ক আসে, এমন কিছু কঠিন আসে না। সেই ছোটবেলায় পড়েছি ঐকিক নিয়মের অঙ্ক, একদম ঐকিক নিয়মেরই অঙ্ক আসে। তো এটা ছিল গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এবার একটা প্রশ্ন মাধ্যমিকে আসে, খুব কম আসলেও আসে, মোটামুটি আসে 2 বছর 3 বছর পর পর, 2 বছর পর পর আসে, যে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী গেলুসাকের গ্যাস আয়তনিক সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে, জুম করে দিই। ঠিক আছে, এবার বলছে যে আমরা যখন গেলুসাকের গ্যাস আয়তন সূত্র পড়লাম তখন কি কি স্থির রাখলাম? স্থির চাপ ও উষ্ণতা রেখেছি। তো এখানেও ঠিক তাই, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যখন আমরা বিক্রিয়াটা করাচ্ছি, হ্যাঁ, দেখা গেল একটা বিক্রিয়া ঘটাচ্ছি আমরা, সেটা হচ্ছে এ মৌল, এ গ্যাস এবং বি গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছি, এবং যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সি গ্যাস। ঠিক আছে, তো ভালো কথা। এ গ্যাসে যখন আমরা বিক্রিয়া ঘটাচ্ছি তখন আমরা অণু দিচ্ছি এ সংখ্যক, মানে এই অণু, মানে বুঝতে পারছো তো, সেই মলিকিউলগুলো, মানে সেই বেলুনে যখন হাওয়া ভরছিলাম আমরা কিছু একটা দিচ্ছিলাম, আমরা গ্যাস ঢুকাচ্ছিলাম, সেই পরিমাণটা, সেই সংখ্যাগুলো, সেই মলিকিউলের সংখ্যা, সেটা হচ্ছে অণু সংখ্যা। তো ভালো কথা, এ গ্যাসে আমরা এ সংখ্যক অণু দিচ্ছি, আর বি গ্যাসের ক্ষেত্রে আমরা স্মল বি, ছোট বি সংখ্যক গ্যাসের অণু দিচ্ছি, দিয়ে আমাদের একটা গ্যাস তৈরি হলো, সেটার নাম কি? সি গ্যাস। আর সি গ্যাসে আছে ছোট সি সংখ্যক অণু। ঠিক আছে, আচ্ছা, এবিসি হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? মানে কোনো দশমিক থাকবে না। মানে কি, তোমাকে ধরো কোনো অতিথির বাড়ি গেলে তোমাকে 2টো বিস্কুট দিক বা 3টে বিস্কুট দিক বা 5টা বিস্কুট দিক, তোমাকে তো পুরো বিস্কুট দেবে, এরকম তো হবে না তোমাকে 2টো বিস্কুট দিল আর অর্ধেকটা দিল, কি দেখা গেল 3টে বিস্কুট দিল আর অর্ধেকটা দিল, এটা তো হবে না। একটা ভদ্রতা বজায় রাখতে সে তোমাকে পূর্ণ বিস্কুট দেবে, পুরো বিস্কুট দেবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা, মানে পুরোটা সংখ্যা, কোনো দশমিক থাকবে না। তো যাই হোক, এই ছোট হাতের এবিসি যেটা আছে সেটা হচ্ছে ছোট ছোট পূর্ণ সংখ্যা। এবার ধরা যাক পরীক্ষাকালীন চাপ ও উষ্ণতায় এই গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্যাসে ভি আয়তনে এন সংখ্যক অণু আছে। ভাবলাম যে একটা আয়তনে এই গ্যাসের এন সংখ্যক অণু আছে। তাহলে এবার আমরা অ্যাভোগাড্রো সূত্রটা একটু মনে করি, যে আমরা অ্যাভোগাড্রো সূত্রে কি পড়েছি? অ্যাভোগাড্রোর সূত্রে আমরা পড়েছি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মানে গ্যাস যাই হোক, ডাজ নট ম্যাটার, গ্যাস যাই হোক ডাজ নট ম্যাটার, আয়তনটা যদি সেম থাকে, চাপ যদি সেম থাকে, উষ্ণতা যদি সেম থাকে, তাহলে আমার সিলিন্ডারে যদি 1 লাখ মোল বা 1 লাখ অণু অক্সিজেন থাকে, তোমার সিলিন্ডারেও কিন্তু 1 লাখ অণুই নাইট্রোজেন থাকবে। তো এক্ষেত্রেও ঠিক তাই,
অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানবো যে আমাদের ভি আয়তনে যদি এন সংখ্যক অণু থাকে এই গ্যাসে, তাহলে সেই ভি আয়তনে বি গ্যাসে কতটা সংখ্যক থাকবে, এন সংখ্যকই থাকবে। সি গ্যাসে কতটা থাকবে, এন সংখ্যকই থাকবে। কিন্তু আমরা কি এন সংখ্যক নিয়ে বিক্রিয়া করছি না, এন সংখ্যক নিয়ে বিক্রিয়া করছি না, আমরা বিক্রিয়া করছি এ গ্যাসের ক্ষেত্রে ছোট হাতের এ সংখ্যক, বি গ্যাসের ক্ষেত্রে ছোট হাতের বি সংখ্যক এবং সি গ্যাসের ক্ষেত্রে ছোট হাতের সি সংখ্যক। তাহলে আমরা যখন এ সংখ্যক অণু নিচ্ছি তখন নিশ্চয়ই আমরা ভি আয়তন নিচ্ছি না, ভি এর থেকে কিছুটা কম বা বেশি নিচ্ছি। কারণ এন সংখ্যকে যদি ভি হয়, এন সংখ্যক অণুর আয়তন যদি ভি হয়, তাহলে এ সংখ্যক অণুর আয়তন কত? খাতায় লেখো, লেখো খাতায় লিখে লিখে ভাবো, আমিও দেখি দেখি। আচ্ছা, তাহলে যেটা বলছে যে আচ্ছা বলছে যে এন সংখ্যক অণু, ঠিক আছে, দেখবা সবুজ কালি দিয়ে লিখছি, সবুজ কালি দিয়ে লিখবো না, লাল কালি দিয়ে লিখি। আচ্ছা, বলছে যে এন সংখ্যক অণুতে অণুর আয়তন যদি ভি হয়, ঠিক আছে, সব গ্যাসের ক্ষেত্রেই, কারণ অ্যাভোগাড্রো ল। কিন্তু আমরা এখানে এন সংখ্যক নেবো না, আমরা এই গ্যাসের ক্ষেত্রে নেবো ছোট এ সংখ্যক। তাহলে ছোট এ সংখ্যক অণুতে অণু মানে কত আয়তন হবে, ভি বাই এন গুণ এ, তাই তো, ভি বাই এন গুণ এ। আচ্ছা, তাহলে এবার যদি ছোট বি সংখ্যক নিই, তাহলে ছোট বি সংখ্যকের কতটা হবে, ভি বাই এন গুণ বি, তাই তো। আর সি গ্যাসের ক্ষেত্রে কতটা উৎপন্ন হলো, সি গ্যাসটা আমাদের উৎপন্ন হয়েছে, কতটা উৎপন্ন হয়েছে, ছোট সি, ছোট হাতে সি সংখ্যক অণু উৎপন্ন হয়েছে। তার মানে কতটা আয়তন গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে দেখি সি অনুমানে কতটা, ভি বাই এন গুণ সি। বুঝতে পারলে তো, মানে কি একদম পিওর ঐকিক নিয়ম, ক্লাস 4 এর অঙ্ক। এন গ্যাসের ক্ষেত্রে ভি হলে এ গ্যাসের ক্ষেত্রে কত, ভি তলায় যাবে এন গুণ হবে এ। এইভাবে ঠিক এ বি সি তিনটে গ্যাসের ক্ষেত্রেই বার করে নিলাম। তাহলে আচ্ছা ইরেজল, তাহলে এখানে কি বলছে দেখো, যে এইভাবে এই যে বি গ্যাসের বি সংখ্যক অণুর আয়তন এত, সি গ্যাসের সি সংখ্যক অণুর আয়তন এত, বুঝা যাচ্ছে। তাহলে এবার কি বলছে, এবার আমরা অনুপাত বার করব, কারণ আমাদের গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে কি অনুপাতটা দেখতে হবে। তাহলে আমরা অনুপাত বার করি। অনুপাত যেই বার করলাম, এই যে আয়তনের অনুপাত, ভি এ বাই এন, ভিবি বাই এন, ভিসি বাই এন। ওকে, তাহলে এন সব জায়গায় কমন, কাট 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 এন কাটলাম, আর ভি সবসময় কমন, ভি গুলো কাটলাম, তাহলে কি হলো এবিসি। আচ্ছা, এবার এবিসি দেখি। এবিসি আমরা কিন্তু এক জায়গায় পড়েছিলাম যে এবিসি হচ্ছে ছোট ছোট পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এবিসি হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এটা কি, এটা সরল অনুপাতে আছে, এবিসি হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে এটা সরল অনুপাতে আছে। আর সরল অনুপাতে যেই থাকলো, সরল অনুপাতে থাকা মানেই, আয়তনটা সরল অনুপাতে থাকা মানেই এটা হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র সমর্থন করছে। তাহলে কিভাবে আমরা অনুসংখ্যা দিয়ে অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে, অ্যাভোগাড্রো থেকে যে সকল গ্যাসের হচ্ছে যে সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে, সেই অ্যাভোগাড্রো সূত্র থেকে কিভাবে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র প্রতিষ্ঠা করলাম, তার একটা উদাহরণ বা তার একটা প্রমাণ। এটা বোঝা গেল। আচ্ছা, এটা যদি বোঝা হয়ে থাকে, এটা যদি বোঝা হয়ে থাকে, এই যে গেলুসাকের গ্যাস আয়তন যে সূত্রটা, এটা একবার পড়ে নেবা, দিয়ে আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেটা পজ করে সলভ করার চেষ্টা করবা, সেটার উত্তর কমেন্টে লেখার চেষ্টা করবা। তারপর ভিডিও আবার শুরু করলে তো শুরু হয়ে যাবে। তো কোশ্চেনটা আমি দিচ্ছি যে, হ্যাঁ ওকে, বড় হয়ে গেল। ওকে, তো
এটা হলো 3টে প্রশ্ন, লাল নীল সবুজ 3টে প্রশ্ন আছে, 1 2 3 করে কমেন্টে উত্তর দিয়ে দিবা যে এই 3টের মধ্যে কোনটা বা কোনগুলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র হচ্ছে যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ফলো করছে এবং গেলুসাকের গ্যাস আয়তন সূত্র অনুযায়ী এদের সরল অনুপাতটা কত। গ্যাস আয়তন সূত্র সম্মতি দিলে মানে কি, তাদের একটা সরল অনুপাত আছে, তাহলে সেই অনুপাতটা কত সেটা তুমি লিখবা। আচ্ছা, আশা করি কমেন্টে লেখা হয়ে গেছে। এবার আমি বলছি শোনো, H2 + O2 H2, আচ্ছা এটা তো গ্যাস আয়তন অবশ্যই সমর্থন করছে কারণ আমরা উদাহরণেও এটা পড়েছিলাম। আচ্ছা, কিন্তু টুইস্ট হচ্ছে এখানে যে না, এটা একদমই ফলো করছে না গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। কারণটা কি, এখানটায় দেখো ব্র্যাকেটে এল লেখা আছে, এল মানে লিকুইড, লিকুইড মানে কি তরল, মানে এই যে H2টা তৈরি হচ্ছে এটা তরল হয়ে থাকছে, মানে জল হয়ে থাকছে। আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্র অনুযায়ী যে তরল জিনিসের ক্ষেত্রে এটা কোনো ব্যবহৃত হবে না, যদি গ্যাস হতো তবে হতো, মানে আমরা উদাহরণে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গ্যাস মানে স্টিম, মানে জল গরম করলে উপরে যে বাষ্পটা আসে না সেইটা সম্বন্ধে পড়ছিলাম উদাহরণে। কিন্তু এখন যে উদাহরণটা দিয়েছি সেটা কিন্তু বাষ্প না, সেটা পুরোপুরি তরল লিকুইড জল। তাই জল যখনই হয়ে যাবে, যখনই গ্যাস হবে না, তখন কিন্তু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র একদমই ফলো করবে না, কারণ ফর্মুলায় তো গ্যাস আয়তন সূত্র না, গ্যাস হলে পারে তবেই হবে। আচ্ছা, আর এখানে দেখি এটা HCl তৈরি হচ্ছে, এখানে দেখো ব্র্যাকেটে জি লেখা আছে, জি মানে কি গ্যাস, গ্যাস মানে এটা কিন্তু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ফলো করার কথা। এবং যদি আমরা এর সরল অনুপাত দেখি 1:1:2 আছে, মানে সরল অনুপাত, হ্যাঁ সরল অনুপাত, তাহলে এটা ফলো করছে। আর এখানে এটা উদাহরণে ছিল, এটা অনেকে লিখেছে হয়তো হ্যাঁ এটা ফলো করছে, কিন্তু এখানে দেখো ব্র্যাকেটে লিখেছে এস, এস মানে কি, এস মানে সলিড, মানে এটা আমরা যখন দুটো রিয়াকশন ঘটাচ্ছি তখন এটা সলিড কঠিন কোনো পদার্থ আসছে, আর কঠিন পদার্থের ক্ষেত্রেও গ্যাস আয়তন সূত্র প্রযোজ্য হবে না, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তার মানে এটাও কিন্তু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ফলো করে না। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এবার আমি বললাম না যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের সাথে আরেকটা সূত্র হয় যেটা গেলুসাকের চাপ সূত্র বলা হয়, ঠিক আছে। তো চাপ সূত্রটা এটাই, মানে একদম দুটো ছবি দিলেই বোঝা গেল, এটা পড়তে কিছু লাগে না। যে এখানে একটা আছে প্রেসার কুকার, প্রেসার কুকারে কি রান্না করা হয়, রান্না করা হয় আর কি রান্না করা হয় মানে কি রান্না করা হয়, এবং প্রেসার কুকারে একটা জিনিস কি সেদ্ধ খুব তাড়াতাড়ি করে, মানে যেটা শক্ত জিনিস হয় না, যেমন যে কোনো কিছু তোমরা মাংস দেখতে পারো বা যে কোনো কিছু যখন শক্ত কোনো জিনিস রান্না করা হয় তখন সেটা গলানোর জন্য কিন্তু এই প্রেসার কুকারটা ব্যবহার করা হয়। প্রেসার কুকার নামেতেই বোঝা যাচ্ছে প্রেসার কুকার, মানে প্রেসারের মাধ্যমে কুক করা হচ্ছে, চাপ দিয়ে কিন্তু রান্নাটা করা হচ্ছে। তো প্রেসার কুকারে কি হয়, আমরা দিয়ে দিই, প্রেসার কুকারে কি হয়, আমরা এখানে দিয়ে দিই আগুন, এখানে আগুন দিই, ঠিক আছে, এটা হয় উষ্ণ, গরম হতে থাকে, গরম হলে পরে এরপর রান্না হয়। এবার রান্নাটা কেন হয়, চাপ দিয়ে রান্না হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি সোজাসুজি বলি, গ্যাসে বা যে কোনো কিছুতেই যখন আমরা তাপ দিই না, উষ্ণতা প্রয়োগ করি, তখন সেটা চাপ বাড়তে থাকে। এই যে আমরা প্রেসার কুকারটা বসালাম গ্যাস ওভেনে, গ্যাসটা জ্বালালাম, আমরা একটা তাপ দিচ্ছি, একটা হিট করছি, যেই হিট করছি না এর ভেতরে যে এয়ারটা আছে, এয়ার সবকিছুর ভেতরে থাকে, এর ভেতরের এয়ারটা তখন গরম হচ্ছে এবং চাপ বাড়ছে, আর সেই চাপে রান্নাটা হচ্ছে, ঠিক আছে, চাপ বাড়ছে, চাপে জিনিসটা গলে যাচ্ছে, রান্না হচ্ছে। ঠিক সেম ক্ষেত্রে এখানে একটা টায়ারের ছবি দেওয়া আছে, ঠিক আছে, এবার এখানে দুটো থার্মোমিটারের ছবি আছে, একটা লাল একটা নীল, নীলটা দেখো দাগ কম, মানে এটা ঠান্ডা, এটা গরম। এবার ব্যাপারটা কি যে গরমের দিনে না, গরমের দিনে টায়ারের প্রেশারটা বেড়ে যায়, হ্যাঁ গাড়ির টায়ার যদি একটু মেপে দেখো বা একটু ফলো করো, এবার গরমের দিনে টায়ার ফুলে যায়, প্রেশার বেড়ে যায়, অথবা যদি তোমাদের সাইকেলের চাকা, সাইকেলের টায়ার বাস্ট করে, তো সেটা বেশিরভাগ গরমের দিনে করে। ওর জন্য বাড়ির লোক বলে যে সাইকেলটা রোদ্দুরে ফেলে রাখিস না, কারণ সাইকেলটা যদি রোদ্দুরে থাকবে না, এত রোদ্দুরের তাপ থাকে, এত গরম থাকে, যে এই যে টায়ারের ভেতরে, সাইকেলের টায়ারের ভেতরে যে হাওয়াটা থাকে সেটা কিন্তু গরম হতে থাকে এবং চাপ প্রয়োগ করে বাইরে বেরোনোর জন্য চাপ প্রয়োগ করে, তার ফলে টায়ার কিন্তু বাস্ট হয়। তার মানে কি, তাপ দিলে চাপ বাড়ছে, P proportional to T, এটাই লেখা আছে, P proportional to T, আর proportional to
এমনি এমনি সরানো যাবে না, কি সমান সমান আনতে হবে। আর সমান সমান একা আসে না, সমান সমানের সাথে কে আসে, কে আসে, তাহলে পি সমান সমান কে টি। ঠিক আছে, চাপের সাথেও একটা যে টেম্পারেচারের সম্পর্ক আছে সেটা গেলুসাকে প্রেসারের সূত্র থেকে, গেলুসাকে চাপের সূত্র থেকে কিন্তু সেটা পাওয়া যায়। এখানে এটাই দেওয়া আছে। আর একটা জিনিস আমরা চার্লসের সূত্রেও দেখলাম যে উষ্ণতা দিলে আয়তন বাড়ে, এবং এখানে গেলুসাকের ক্ষেত্রে দেখছি উষ্ণতা দিলে চাপ বাড়ছে। এবার এটা কখনো মনে হচ্ছে যে কেন বাড়ছে বা জিনিসটাকে ফিল কিভাবে করব, ফিল করার জন্য আমরা নেক্সট পেজে নিয়ে আসছি একটা, দেখো। ওকে, তো তাপ দিলে যে আয়তন বাড়ে বা তাপ দিলে যে চাপ বাড়ে সেই জিনিসটাকে ফিল করব। তো একদম এক্সপেরিমেন্টের যে সরঞ্জাম সেটা নিয়ে চলে এসেছি। তো আচ্ছা, প্রথমে হাওয়া দিই। আচ্ছা, মোটামুটি গ্যাস মলিকিউল চলে গেছে, হাওয়া দিয়ে দিয়েছি। এবার আমরা একটা বেসিক জিনিস হিট দিচ্ছি। হ্যাঁ, হিট দিচ্ছি, হিট দেওয়ার সাথে সাথে জোরে জোরে দৌড়াচ্ছে। হ্যাঁ, যখন জোরে জোরে দৌড়াচ্ছে, এবার জোরে জোরে দৌড়াচ্ছে মানে কি, দেওয়ালটাতে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, দেওয়ালে যেই জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আর চাপ মানে কি, দেওয়ালের ওপর লম্বভাবে প্রযুক্ত বল, মানে দেওয়ালটার ওপর যে লম্বভাবে, একদম এরকম লম্বভাবে এই মলিকিউল যে ঠেলাটা দিচ্ছে সে তার জন্য চাপ লাগছে। তাহলে এ এখন এখন যেরকম আছে নর্মাল এরকম 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 করে ধাক্কা লাগছে। এবার যেই আমি এটাকে গরম করছি তখন দেখো জোরে জোরে টাক 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 জোরে জোরে কিন্তু ফোর্স নিচ্ছে, প্রেশার অনুভব করছে। এবার এই যে প্রেশারটা অনুভব করছে, ঠিক আছে, এই যে প্রেশার বাড়ছে, প্রেশার বাড়ার কারণে কি, মানে ও চাইছে এক্সপ্যান্ড হতে, প্রেশার বাড়ছে, তখন গিয়ে ভলিউমটা বাড়বে। মানে টেম্পারেচার দিলে যে ভলিউম বাড়ে সেটাও এই ধাক্কাধাক্কির জন্য হয়। ঠিক আছে, একটা ঘরে ধরো 50 জন আছে, একটা ঘরে ধরো 50 জন আছে, ধাক্কাধাক্কি হচ্ছে। আর যেই ধাক্কাধাক্কি হবে 50 জন আছে, 50 জনের জায়গায় যদি 100 জন ভরে দিই ধাক্কাধাক্কি হবে। আর ধাক্কাধাক্কি হলেই চেষ্টা করবে না আমি এই ঘরে থাকবো না, আমি বাইরে বেরোতে চাইবো, মানে কেউ না কেউ বাইরে বেরোতে চাইবে। এই যে বাইরে বেরোতে চাইছে এর জন্যই তো আয়তনটা বাড়ছে না, এর জন্যই তো এটা ফেটে বেরোচ্ছে, এর জন্য তো বেলুনটা ফেটে যাচ্ছে। আর স্বাভাবিকভাবে যে ঘরের মধ্যে লোক যত বাড়বে, 50 জনের জায়গায় 100 জন, 100 জনের জায়গায় 150 জন যে আসবে, তখনই কিন্তু সবাই ঘামতে শুরু করবে, সবার বিরক্তি লাগবে, সবার একটা প্রেশার তৈরি হবে মাইন্ডে, সবার শারীরিক শরীরের উপর একটা প্রেশার পড়বে। মানে কি, এই যে ধাক্কাধাক্কি হচ্ছে তার জন্য একটা প্রেশারও অনুভব হচ্ছে। তো এটাই হলো ব্যাপার, এখানে কোনো কনস্ট্যান্ট যদি না করি, হিট দিচ্ছি, হিট দেওয়ার কারণে কিন্তু প্রেশার বাড়ছে। এখানে যদি এটা লক্ষ্য করে, কাঁটাটা কিন্তু টাক টাক করে লাল রঙের কাঁটাটা কিন্তু বাড়ছে। এই যে গরম হচ্ছে কাঁটা বাড়ছে, গরম হচ্ছে কাঁটা বাড়ছে, এই যে কত জোরে জোরে, এই যে ব্যাস। এবার উপর থেকে লিডটা খুলে গেল, মানে উপর থেকে ঢাকনাটা খুলে গেল। এটা কেন হলো, ওই যে বেলুনটা ফেটে গেল, এত প্রেশার সহ্য না করতে গিয়ে ফেটে গেল, মানে আয়তনটা বেড়ে গেল, এক্সপ্যান্ড হয়ে গেল। তো এটাই হলো কথা, যে এইভাবেই উষ্ণতা বাড়লে বাড়ে, আয়তন বাড়ে কিংবা চাপ বাড়ে। হ্যাঁ, একটা জিনিস যেটা এই যে গেলুসাকের সূত্র, যে উষ্ণতা বাড়লে বাড়লে চাপ বাড়বে, এর একটা মজার এক্সপেরিমেন্ট আমি ইউটিউবে পেয়েছিলাম, এই যে তার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ছেলেটা কি করছে, মুভ, মনে হয় মুভের শিশি, ডু নট ট্রাই, অবশ্যই ট্রাই করা উচিত না। মুভের শিশি নিয়েছে, এবার এর ভেতর কিছু না কিছু তো আছে না, গ্যাস থাকুক বা মুভি থাকুক, একটা ইয়ে আছে। এবার এটা কি করলো, এটা কাগজের সাথে একটা ডেস্কের ভেতর আগুন জ্বালিয়ে ভেতরে দিয়ে দিল। ঠিক আছে, এই যে কাঠ কয়লা নিয়েছে, যে ডেস্কের ভেতরে একটা বাসনের ভেতরে কাঠ দিয়েছে, দিয়ে এবার এটাতে এই যে কাগজ দিয়েছে, মুভের শিশিটা দিয়েছে, দিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। এবার কি, মুভের শিশিটা গরম হচ্ছে, আর গরম হলে বাড়ে চাপ বাড়বে, চাপ যেই বাড়বে, চাপ বাড়ে মানে কি, ওটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, দুম বাস্ট হলো। হ্যাঁ, মানে এত গরম হয়ে গেছে ভেতরে, এতটাই চাপ বেড়ে গেছে যে সে এটা বাইরে আসার চেষ্টা করলো। আর বাইরে আসার চেষ্টা করলে এরকম হবে, কারণ আমরা আগের এক্সপেরিমেন্টের যে আমরা ভিজুয়ালাইজেশনটা দেখলাম সেটাও তো ঠিক তাই। আমরা এখানে হিট দিচ্ছিলাম, হিট দিতে দিতে চাপটা এত পরিমাণে বেড়ে গেল যে ওপরের লিডটা, ওপরের ঢাকনাটা খুলে গেল। এখানেও ঠিক তাই হয়েছে, যে চাপ এত পরিমাণে বেড়ে গেছে যে এটা বাস্ট করেছে। আর গরমকালে ঠিক গাড়িতে টায়ারের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়, যে এত পরিমাণে গরম হয়ে যায় যে ভেতরের বায়ুটা উষ্ণ হয়ে চাপ প্রয়োগ করতে করতে আর পারে না, তখন ফেটে বাইরে চলে আসে। এটাই হলো মেন ব্যাপার।
গেলুসনের সূত্র।